আসসালামু আলাইকুম। ধ্বনি পরিবর্তনের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কয়েস মাহমুদ। আজকে আমরা ধ্বনি পরিবর্তনের আরও দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্বরাগম আর একটা হচ্ছে স্বরলোপ। তো প্রথমেই আমরা জেনে নেই যে স্বরাগম কিভাবে হয়। আমরা যখন কথা বলি তখন আঞ্চলিকতার কারণে অথবা শিক্ষার অভাবে আমরা কখনো কখনো শব্দে স্বরধ্বনির আগমন ঘটিয়ে থাকি। যখন আমরা শব্দে স্বরধ্বনির আগমন ঘটিয়ে থাকি তখন ওই প্রক্রিয়াটাকে বলা হয় স্বরাগম। এখন আসুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ব্যাখ্যা করি। আমরা প্রথমেই লিখেছি স্বরাগম। স্বরাগম কথার মানে কি? স্বরের আগমন। যখন শব্দে স্বরের আগমন ঘটবে ওই প্রক্রিয়াটাকে বলা হয় স্বরাগম। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাই, আমরা যখন স্ত্রীকে স্ত্রী বলি তখন এখানে একটা স্বরধ্বনির আগমন ঘটিয়েছি। এই যে স্বরধ্বনির আগমন ঘটিয়েছি এই প্রক্রিয়াটাকে বলা হয় স্বরাগম। এখন একটু দেখুন যে স্বরধ্বনির আগমনটা আমরা কোথায় ঘটিয়েছি? শব্দের আদিতে বা শুরুতে। এই কারণেই একে আমরা বলবো আদি স্বরাগম। এরপরের উদাহরণটাতে আমরা দেখতে পাই রত্ন থেকে রতন। এই রত্নকে আঞ্চলিকতার কারণে আমরা কখনো কখনো রতন বলি। যখন রত্ন থেকে রতন হয় তখন দেখেন শব্দে কি ধরনের পরিবর্তন হলো। রত্ন, এইখানে কিন্তু কোনো অধ্বনির উচ্চারণ হয় নাই, কিন্তু এই রত্নকে আমরা যখন রতন বলছি তখন দেখেন শব্দের মধ্যে একটা অধ্বনির আগমন ঘটিয়েছি। এই যে শব্দের মধ্যে একটা অধ্বনির আগমন ঘটিয়েছি, এই জন্য একে আমরা বলবো মধ্য স্বরাগম। এখন এই মধ্য স্বরাগমের আরেকটা বিকল্প নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কাজেই কখনো কখনো পরীক্ষায় মধ্য স্বরাগম উল্লেখ না থেকে বিপ্রকর্ষ বা স্বরভক্তিও উল্লেখ থাকতে পারে। বলতে পারে যে রত্ন থেকে রতন, এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়েছে? তখন অপশনে মধ্য স্বরাগম না থেকে বিপ্রকর্ষ অথবা স্বরভক্তিও থাকতে পারে। এরপরের উদাহরণে আমরা বলেছি বেঞ্চ থেকে বেঞ্চি। যখন বেঞ্চ থেকে বেঞ্চি হয় তখন দেখেন ওই পাশে গিয়ে শব্দের শেষে একটা রস্বইকার আসছে। এই যে শব্দের শেষে একটা রস্বইকারের আগমন ঘটিয়েছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো অন্তঃস্বরাগম। তেমনিভাবে আশ থেকে আসা। আশ থেকে যখন আসা হলো তখন দেখেন শব্দের শেষে একটা আকারের আগমন ঘটিয়েছি। এই যে শব্দের শেষে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো স্বরাগম। যদি স্বরধ্বনির আগমন শব্দের আদিতে হয় সেটাকে বলবো আদি স্বরাগম। যদি স্বরধ্বনির আগমনটা শব্দের মধ্যে হয় তখন বলবো মধ্য স্বরাগম। আর যদি স্বরধ্বনির আগমনটা শব্দের শেষে হয় সেটাকে আমরা বলবো অন্তঃস্বরাগম। এবারে আসুন আমরা চলে যাই স্বরলোপে। স্বরলোপ কথার মানে কি? স্বরের বিলোপ। আমরা এখানে বলেছিলাম স্বরের আগমন ঘটবে। একটা শব্দে যেমন স্বরের আগমন ঘটতে পারে, আবার একটা শব্দ থেকে স্বরধ্বনি বিলুপও হয়ে যেতে পারে। যখন একটা শব্দ থেকে স্বরধ্বনি বিলুপ হবে ওই প্রক্রিয়াটাকে বলা হয় স্বরলোপ। এখন স্বরধ্বনিটা কিভাবে বিলুপ হচ্ছে একটু লক্ষ্য করি। আলাবু থেকে লাবু। এই আলাবুকে যখন আমরা লাবু বলি তখন দেখেন এখানে একটা আ ছিল, এই আটা ওই পাশে গিয়ে লোপ পেয়ে গেল। এই যে লোপ পেয়ে গেছে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো স্বরলোপ। এখন এই আটা কোথা থেকে লোপ পেয়েছে? শব্দের আদি থেকে বা শুরু থেকে। এই কারণেই আমরা একে বলবো আদি স্বরলোপ। এরপরে আমরা জানবো জানালা থেকে জানলা। যখন জানালা বলি, এই জানালাকে আমরা আঞ্চলিকতার কারণে কখনো কখনো বলছি জানলা। তাহলে জানালা, এখানে দেখেন শব্দের মাঝে একটা আকার আছে, কিন্তু ওই পাশে গিয়ে এই আকারটা লোপ পেয়ে গেছে। এই যে শব্দের মধ্য থেকে একটা আকার লোপ পেয়ে গেল, এই কারণেই আমরা একে বলবো মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ। তেমনিভাবে
বেঞ্চি থেকে বেঞ্চ, যখন আমি বলছি বেঞ্চি থেকে বেঞ্চ, তাহলে দেখেন এখানে শব্দের শেষে একটা রস্বইকার ছিল, এই রস্বইকার ওই পাশে গিয়ে বিলুপ হয়ে গেল। এখন এই রস্বইকারটা কোথা থেকে বিলুপ হলো? শব্দের শেষ থেকে বিলুপ হলো, শব্দের অন্ত থেকে বিলুপ হলো। এই কারণেই আমরা একে বলবো অন্তঃস্বরলোপ। তেমনিভাবে আশা থেকে আশ, আশা, এখানে শব্দের শেষে একটা আকার ছিল, কিন্তু ওই পাশে গিয়ে এই আকারটা বিলুপ হয়ে গেল। এই যে আকার বিলুপ হয়েছে, কোথা থেকে বিলুপ হয়েছে? শব্দের অন্ত থেকে বিলুপ হয়েছে। এই কারণেই আমরা একে বলছি অন্তঃস্বরলোপ। এবারে একটু লক্ষ্য করেন, আমরা একবার বলেছি বেঞ্চ থেকে বেঞ্চি। যখন বেঞ্চ থেকে বেঞ্চি হয়েছিল তখন শব্দের শেষে একটা রস্বইকারের আগমন ঘটিয়েছিলাম, এই জন্য আমরা একে বলছি অন্তঃস্বরাগম। আবার বেঞ্চি থেকে বেঞ্চ যখন বলেছি তখন এখানে একটা রস্বইকার ছিল শব্দের শেষে, ওই পাশে গিয়ে এই রস্বইকারটা বিলুপ করে দিলাম, তখন আমরা সেটাকে বলছি অন্তঃস্বরলোপ। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্বরাগম এবং স্বরলোপ একটার একটার বিপরীত প্রক্রিয়া। এবারে আমরা কিছু কনফিউশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধ্বনি পরিবর্তনের মধ্যে প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে করে তখন আমরা আর পরীক্ষার হলে এর উত্তর করতে পারি না। তো আমরা কিছু কনফিউশনমূলক প্রশ্নের সমাধান করে দিচ্ছি এখন আপনাদেরকে। তো প্রথমেই দেখেন, যদি প্রশ্ন আসে আজ থেকে আজই, তখন কি হবে? আজ, আজ থেকে যখন আজই হবে তখন শব্দের শেষে একটা রস্বইকারের আগমন ঘটিয়েছি। এই যে শব্দের শেষে একটা রস্বইকারের আগমন ঘটিয়েছি, এই জন্য এটা হবে অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম। আর যদি প্রশ্ন আসে আজ থেকে আইজ, তখন কি হবে? কারণ দেখেন এখানে আজ আর ওইখানে কি হয়েছে আইজ, তাহলে শব্দের মধ্যে একটা রস্বই এর আগমন ঘটেছে। যদি শব্দের মধ্যে একটা রস্বই এর আগমন ঘটে থাকে সেটাকে আমরা বলবো মধ্যস্বরাগম। এরপরের উদাহরণটা আমরা লক্ষ্য করি, আজি থেকে আইজ। যখন আজি থেকে আইজ হলো তখন দেখেন শব্দে কি আছে? আজি, বর্গীয় জয়ের পরে একটা রস্বইকার আছে। এই যে বর্গীয় জয়ের পরের রস্বইকার বর্গীয় জয়ের আগে চলে আসছে, তার মানে আমরা যখন অপিনিহিতি পড়েছিলাম তখন কি বলেছিলাম? বর্ণের পরের ইকার বা উকার যদি আগে চলে আসে সেটাকে বলা হয় অপিনিহিতি। তাহলে বর্গীয় জয়ের পরের রস্বইকার এই পাশে গিয়ে বর্গীয় জয়ের আগে চলে আসছে, তাহলে এটাকে আমরা বলবো কি? অপিনিহিতি। অপিনিহিতি। এরপরে যদি আমি বলি আজি থেকে আজ, এটা কি হবে? আজি থেকে আজ, এখানে শব্দের শেষে একটা রস্বইকার ছিল, কিন্তু ওই পাশে গিয়ে এই রস্বইকারটা বিলুপ হয়ে গেল। এই বিলুপ যে হয়েছে কোথা থেকে হয়েছে? শব্দের শেষ থেকে হয়েছে বা অন্ত থেকে হয়েছে। এই কারণেই আমরা একে বলবো অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপ। তেমনিভাবে রাত থেকে রাতি, যখন রাত থেকে রাতি হবে তখন আমরা কি বলতে পারি? রাত, এখানে কোনো ইকার নাই, কিন্তু ওই পাশে গিয়ে শব্দের শেষে একটা ইকার চলে আসছে। এই যে শব্দের শেষে যে আমরা একটা ইকারের আগমন ঘটিয়েছি, এই কারণেই আমরা একে বলবো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম। তেমনিভাবে যদি আমি বলি রাত থেকে রাইত, তাহলে কি হবে? রাত থেকে রাইত, এখানে কোনো রস্বই নাই, কিন্তু এই পাশে গিয়ে মধ্যে একটা রস্বই আগমন ঘটেছে। এই যে মধ্যে একটা রস্বই এর আগমন ঘটেছে, এই জন্য আমরা একে বলবো মধ্যস্বরাগম। মধ্যস্বরাগম। তেমনিভাবে একদম সর্বশেষ উদাহরণটা আমরা একটু দেখি, রাতি থেকে রাইত। যখন রাতি থেকে রাইত হলো তখন দেখেন কি হলো? রাতি, এখানে তয়ের পরে একটা রস্বইকার আছে। এই যে তয়ের পরের রস্বইকার ওই পাশে গিয়ে দেখেন তয়ের আগে চলে আসছে।
এই যে বর্ণের পরের রসইকার বা রসৌকার যদি আগে চলে আসে সেটাকে আমরা কি বলি? অপিনিহিতি বলি। অপিনিহিতি। তাহলে দেখেন এই যে উদাহরণগুলো বললাম, এই উদাহরণগুলো কিন্তু একই রকম দেখতে মনে হচ্ছে। কাজেই আপনি যদি বুঝে বুঝে না পড়েন বিষয়গুলো, তাহলে মুখস্থ করে আপনি পরীক্ষার হলে গিয়ে এইগুলোর আনসার করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা বিষয়টা একটু বুঝে পড়ার চেষ্টা করেন। যদি বুঝে পড়েন তাহলে ধ্বনি পরিবর্তন হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয়। আর যদি না বুঝে পড়েন, মুখস্থ করেন, তাহলে ধ্বনি পরিবর্তনের চেয়ে কঠিন কোনো টপিক বাংলা ব্যাকরণে নাই। এর মাধ্যমে আমরা আজকের পর্বটি শেষ করব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।